সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং সুস্থতা কামনা করে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ত্বক ও সৌন্দর্য বিষয়ক আমাদের বিশেষ আয়োজন বিউটি ইনফিউশনে। সঞ্চালনায় আছি আমি ডক্টর লীনা। দর্শক, আপনারা জানেন যে ত্বক হচ্ছে আমাদের শরীরের সর্ববৃহৎ অঙ্গ। যেহেতু এটা আমাদের শরীরের বহিরাবরণ বা বাহ্যিক আবরণ তৈরি করে, তাই স্বাভাবিকভাবেই ত্বকে যদি কোনো সমস্যা দেখা দেয় বা কোনো রোগ দেখা দেয়, তা খুব সহজেই আমাদের চোখে পড়ে এবং আমাদেরকে বিচলিত করে তোলে। বিশেষ করে সে সমস্যা যদি হয়ে থাকে আমাদের মুখের ত্বকে, তাহলে তো তা আমাদেরকে আরো বেশি ভাবিয়ে তোলে। সেজন্যই আমাদের এই সচেতনতামূলক আয়োজন। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ব্রণ, ব্রণের কারণে সৃষ্ট গর্ত এবং এর আধুনিক চিকিৎসা পদ্ধতি। এ বিষয়ে আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমরা আমাদের সাথে আমন্ত্রণ জানিয়েছি আমাদের দেশের দুজন স্বনামধন্য ডার্মাটোলজিস্টকে। ওনারা দুজনেই ওনাদের মেধা এবং যোগ্যতাকে কাজে লাগিয়ে স্ব কর্মক্ষেত্রে বিশেষ অবদান রেখে যাচ্ছেন। আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সবার পরিচিত এবং প্রিয় মুখ ডক্টর ঝুমু খানকে। ডক্টর ঝুমু খান বাংলাদেশের লেজার অ্যাস্থেটিক ডার্মাটোলজিতে ইতিমধ্যেই নিজেকে একজন প্রথম সারির বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বর্তমানে ডক্টর ঝুমু খান লেজার মেডিকেল সেন্টারে কর্মরত আছেন এবং এর মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন। আমাদের সাথে আরো রয়েছেন প্রফেসর ডক্টর আসিফুজ্জামান। ডক্টর আসিফ একজন তরুণ অধ্যাপক হিসাবে ডার্মাটোলজির প্রতিটি ক্ষেত্রেই ওনার নিজস্ব মেধা, যোগ্যতা এবং অভিজ্ঞতার স্বাক্ষর রেখে চলছেন প্রতিনিয়তই। তিনি বর্তমানে গ্রিন লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে অধ্যাপক হিসাবে দায়িত্বরত আছেন। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমি ঝুমু আপাকেও আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু যেহেতু ব্রণ, তাই আমি প্রথমেই যাব প্রফেসর আসিফুজ্জামানের কাছে। আপনি যদি আমাদেরকে খুব সহজ বা সাধারণ ভাষায় ব্রণ কি এবং কি কারণে ব্রণ হয়ে থাকে এ বিষয়ে একটু আলোকপাত করেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি শুরুতেই আজকে আমাদের এই অনুষ্ঠানের যেসব দর্শক এবং শ্রোতা আছেন, যে যেখানেই আমাদেরকে শুনছেন এবং দেখছেন, সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে ব্রণ, যেটাকে আমরা অ্যাকনি ভালগারিস বলে থাকি ডার্মাটোলজিক্যাল টার্মে, সবাই পিম্পল বলে জানি, এটি মূলত একটি বয়ঃসন্ধিকালীন সমস্যা। আমাদের মুখের ত্বকে বিশেষ করে যে সেবাসিয়াস গ্ল্যান্ড বা তেল গ্রন্থিগুলো থাকে, সেই সেবাসিয়াস গ্ল্যান্ডের প্রলিফারেশন যদি বেড়ে যায়, অর্থাৎ এগুলো যদি একটু বড় হয়ে যায়, এখান থেকে সিক্রেশন যদি বেড়ে যায়, তাহলেই দেখা যায় যে এই ব্রণের সমস্যাটা সৃষ্টি হচ্ছে। এটা বয়ঃসন্ধিকালীন সময় যে একটা হরমোনাল চেঞ্জ আসে ছেলে মেয়ে উভয়ের শরীরে, সেটার কারণেই এটার উৎপত্তি হয়। তবে শুধু যে টিনেজ পিরিয়ডেই এই ব্রণটা দেখা যায় তা নয়, ক্ষেত্র বিশেষে আমরা দেখি যে অ্যাডাল্ট পিরিয়ডেও পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই, বিশেষত মহিলাদের ক্ষেত্রে যদি এই হরমোনাল সমস্যা থেকে যায়, তাহলে দেখা যায় যে এই ব্রণটা থেকে যাচ্ছে। এবং মুখের পাশাপাশি দেখা যায় যে বুকে বা পিঠে বা হাতেও কখনো কখনো এই ব্রণটা ওঠে। তো এটাই মূলত কারণ, যেটা হয় যে ওই সেবাসিয়াস গ্ল্যান্ডের প্রলিফারেশনের কারণে ছোট ছোট গোটার মতো হয়। তো উপরের যে ডাক্টটা থাকে বা ওপেনিংটা থাকে, এটা যখন বন্ধ হয়ে যায়, তখন যে ছোট গোটা হয়, আমরা যেটাকে কমেডোনাল অ্যাকনি বলে থাকি, এটা একটা বিষয়। এবং কখনো কখনো এখান থেকে ধীরে ধীরে ফুলের দানার মতো হয়, লাল লাল গোটা দেখা যায়, উপরে একটু পুঁজ জমতে পারে, কখনো কখনো বড় বড় গোটা হয় যেটা ব্যথা করে, আমরা যেটাকে নডুলার অ্যাকনি বলে থাকি। বিভিন্ন ধরনের ব্রণ সৃষ্টি হতে মূলত এটি বয়ঃসন্ধিকালীন একটি সমস্যা, এবং হরমোনের কারণেই এই ব্রণের সৃষ্টি হয়, এবং এই ব্রণের যে ছড়ানো বা ব্রণের যে প্রভাবটা এই কারণে। আসলে আমরা এতক্ষণ জানলাম যে ব্রণ কি কি কারণে হয়ে থাকে এবং কাদের সাধারণত হয়ে থাকে। তো আমি এখন যাব ডক্টর ঝুমু খানের কাছে। আপনি যদি আমাদেরকে বলে থাকেন ব্রণটা কাদের বেশি হয়ে থাকে, বিশেষ করে ব্রণের কারণে এক ধরনের সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট দেখা যায় রোগীদের মধ্যে। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে সাধারণত কখন একজন রোগী বা একজন ব্যক্তি ব্রণের কারণে চিকিৎসকের শরণাপন্ন হয়ে থাকেন? সাধারণত আমরা দেখি যে টিনেজার পেশেন্টরাই আমাদের কাছে বেশি আসেন। তবে ওই যে গঠনগত যে পরিবর্তন আসে ত্বকের, সেটা তো টিনেজ থেকেই শুরু হয়। বাট এখন আমরা প্রিকশাস পিউবার্টিও দেখছি, যে টিনেজ আসার আগেই কিন্তু এই সমস্যাটা অনেকেরই চলে আসছে 9-10 বছর বয়সে। এবং এর শেষ যে কবে হবে এটা বলা মুশকিল, কারণ আমরা 50+ পেশেন্টও পাচ্ছি যারা ব্রণের সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন। আর গঠনগত জটিলতার সাথে সাথে কিছু জটিলতাও
সৃষ্টি হতে পারে বিভিন্ন কারণে। একটি বড় কারণ হচ্ছে হরমোন, যে হরমোন ঘটিত ভারসাম্যহীনতার কারণে অনেক সময় ব্রণটা বেড়ে যেতে পারে। যেমন মেয়েদের আজকাল পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটা অনেক বেড়ে যাচ্ছে। তারপর হচ্ছে যে অ্যান্ড্রোজেনের প্রভাব, এটার জন্য অনেকের ব্রণটা বেড়ে যায়। তারপর থাইরয়েডের প্রভাবেও ব্রণটা বাড়তে পারে এ ধরনের হরমোনাল জটিলতা থেকে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের স্টিরয়েড প্রয়োগের কারণে, যেমন এখন করোনাতে একটা স্টিরয়েডের প্রচলন আসছে যে ট্রিটমেন্টের মধ্যে। তা অনেকেই ভাবছেন যে প্রোফাইল্যাকটিক হিসেবেও আমি স্টিরয়েড খেতে পারি, বাট স্টিরয়েডের ব্রণ বেড়ে যাওয়া কিন্তু একটা খুব বড় কারণ। আর বেশি হচ্ছে আজকাল যেসব ক্রিম দেওয়া হচ্ছে, ক্রিমের মধ্যে স্টিরয়েডের আধিক্য এত বেশি, বিশেষ করে রং ফসাকারী যেসব সস্তা ক্রিম বাজারে পাওয়া যায় সেগুলোতে স্টিরয়েডের কারণেও ওই সেবাসিয়াস গ্ল্যান্ড গুলো ক্লগ হয়ে তার প্রলিফারেটিভ ডিফেক্ট হয়ে ব্রণগুলো তৈরি হয় এবং দেখা যায় এটার মুখ থাকে না, এবং বাড়তেই থাকে এই সমস্যাটা। সুতরাং আসলে এটা নিয়ে যে কোন ধরনের পেশেন্ট আমাদের কাছে আসবে, আগে একটা সময় আমরা একটা ব্যাকরণ ঘটিত বয়স এবং সমস্যা দেখতে পেতাম, কিন্তু এখন সময়ের সাথে জটিলতাটা এত বাড়ছে, মানুষের বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট, বিভিন্ন ধরনের জিনিস চর্চার কারণে এটাও একটা কারণ। আর এখন যারা যে করোনা ফাইটার্স, তারা কোভিড ফাইটার্সরা যে ধরনের পোশাক পরেন বা মুখে মাস্ক পরেন, এটার কারণেও একটা মেকানিক্যাল অ্যাকনি হওয়ার চান্স থাকে। তাছাড়া এখন যে ধরনের গরম পরিবেশ, যে হিউমিডিটিও অনেক বেশি, এটা থেকেও কিন্তু অ্যাকনি বাড়ে। তো আমরা সিজনাল অ্যাকনিও পাই, যে এই সিজনটা আসলে অ্যাকনির প্রভাবটা অনেক বেড়ে যায়। আমাদের দেশে শীতকালের তুলনায় গরমকালে আমরা অ্যাকনি পেশেন্ট গুলো বেশি পাই। তো আমি বলবো যে বয়সের কোনো ভেদ নেই, কারণেরও কোনো ভেদ নেই, অনেকের অনেক কারণে অ্যাকনি আসতে পারে। জি, ধন্যবাদ আপা। এবার আমি যাচ্ছি ডক্টর আসিফুজ্জামানের কাছে। আসলে এতক্ষণের আলোচনা বা আপার কাছ থেকে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে বিভিন্ন কারণে ব্রণ হয়ে থাকে, সেটা এনভায়রনমেন্টাল, হরমোনাল, তারপর মেডিসিনের প্রভাবে। তো এই ব্রণগুলো আসলে আপনারা ক্লিনিক্যালি কিভাবে ডিফারেন্সিয়েট করবেন যে কোন ব্রণটা কোন কারণে হয়েছে? এটা কি শরীরের বিভিন্ন জায়গায় হওয়ার কারণে, নাকি ব্রণের যে আকৃতি সেটা দেখে আপনারা কিভাবে জিনিসগুলো ডিফারেন্সিয়েট করবেন যে কোন ধরনের ব্রণটা কোন জায়গায় হয়েছে? আসলে একটা জিনিস হচ্ছে, আমরা আমাদের কাছে যখন অ্যাকনি নিয়ে বা ব্রণ নিয়ে পেশেন্টরা আসেন, তো প্রথমে আমরা যে অ্যাসেসমেন্টটা করি সেটা হচ্ছে যে এর কতখানি সিভিয়ার এবং এর ম্যানিফেস্টেশনটা কেমন। তো বিভিন্ন ধরনের ম্যানিফেস্টেশন নিয়েই সাধারণত ব্রণের রোগীরা আমাদের কাছে আসেন। তো প্রথম অবস্থা আমি যেটা বলছিলাম একটু আগে, যে একটাকে আমরা বলি কমেডোনাল অ্যাকনি, যেটাকে সবাই কমনলি ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস নামেই চিনে থাকেন। এখানে যেটা হয় যে ওই গ্ল্যান্ডের যে উপরের ওপেনিংটা থাকে সেটা বন্ধ হয়ে যায়, একটা ছোট গোটার মতো দানা হয়। তো এটা একটা স্টেজ, এটা অনেকটা বলা যায় যে প্রিলিমিনারি স্টেজের ব্রণ। তো অনেক সময় দেখা যায় যে ওই ওপেনিংটা যখন অনেকদিন ধরে ক্লগড থাকে, তো একটা পর্যায়ে গিয়ে যেটা হয় যে সেবাসিয়াস গ্ল্যান্ডটা ফেটে যায়। ফেটে গেলে যেটা হয় যে ওইখান থেকে যে উপাদানগুলো আছে আশেপাশের যে ডার্মাল স্পেসে, অর্থাৎ ত্বকের নিচের অংশে যখন ছড়িয়ে যায়, তখন একটা প্রদাহ বা ইনফ্ল্যামেশনের সৃষ্টি হয় এবং সেখান থেকে বেশ কিছু গোটার সৃষ্টি হয়, যেমন ছোট ছোট প্যাপিউলার লিশনস, আমরা যেটাকে লাল লাল ফুসকুড়ির দানার মতো দেখি। কখনো কখনো দেখা যায় যে ওই এখানে একটি ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে উপরে একটু পুজের মতো জমে, আমরা যেটাকে পাস্চুলার অ্যাকনি বলে থাকি। আবার কখনো কখনো ক্ষেত্র বিশেষে দেখা যায় একটু ডিপ সিটেড হয়ে যায়, একটু বড় গোটা লাল লাল গোটা বা কালো হয়ে যায় অনেক সময়, আমরা যেটাকে নোডিউলার বা নোডিউলোসিস্টিক অ্যাকনি বলি। সেখান থেকে অনেক সময় সাদা একটা সেবাম যেটা বেরিয়ে আসে, এটা আমরা অনেক সময় সাইনাসের সৃষ্টি হয়। তো আবার কখনো কখনো দেখা যায় যে এর পাশাপাশি বেশ কিছু জটিলতা, যেমন স্কারের সৃষ্টি হচ্ছে বা ক্ষতের সৃষ্টি হচ্ছে। তো মূলত ফেস এফেক্টেড হলেও আমরা অনেক সময় দেখি যে ফেসটা অতটা এফেক্টেড হয়নি বা স্পেয়ার্ড হয়ে গেছে, অথচ পিঠে ব্যাকে অনেক বেশি ব্রণ ছড়িয়ে আছে, কেউ কেউ আপার আর্ম নিয়ে আসছে। তো কারণের ক্ষেত্রে যেটা একটু আগে আপা বলছিলেন যে একটা তো হরমোনাল বিষয় আছেই, এর পাশাপাশি কিছু মেকানিক্যাল ফ্যাক্টরস আছে, তো কিছু এই কতগুলো ব্যাপার, অ্যান্ড্রোজেনেটিক অ্যাক্সেস আছে, এই বিষয়গুলো, স্টেরয়েড একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। স্টেরয়েড অ্যাকনি গুলো আপা ঠিকই বলছিলেন যে মনোমরফাস, অর্থাৎ দেখতে একই রকম লাগে, অনেকটা মুখ নাই,
তো আমরা এই যখন ব্রনের পেশেন্ট আসে আমরা তার বয়স, তার জেন্ডার, অ্যাসোসিয়েটেড বা ইন্টারনাল কোনো আদার ফ্যাক্টরস আছে কিনা, এর পাশাপাশি কোন ধরনের ম্যানিফেস্টেশন নিয়ে আমাদের কাছে এসেছেন, এই সব কিছুকে মাথায় রেখেই মূলত আমরা এই গ্রেডিং বা স্টেজিং গুলো করে থাকি, এবং এটার উপরেই ডিপেন্ড করে যে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান বা আমাদের চিকিৎসা পদ্ধতিটা কেমন হবে। জি, ধন্যবাদ। আসলে তাহলে হচ্ছে আমাদের এখানে ব্রণের চিকিৎসা দেওয়ার জন্য মূলত যেটা প্রয়োজন হচ্ছে ব্রণটাকে সঠিকভাবে স্টেজিং করা, এবং এর জন্য আমাদেরকে ব্রণের ক্লিনিক্যাল ফিচার বা অ্যাপিয়ারেন্স দেখার পাশাপাশি আসলে আমাদেরকে রোগীর হিস্ট্রি নেওয়া, কি কারণে তার ব্রণটা হয়েছে সেটাও আসলে খুব গুরুত্বপূর্ণ এখানে। তো আমি আসলে এখন আপার কাছে যাচ্ছি। আপা, আপনি আমাদেরকে হরমোনাল একনি, আমরা যেটা একটু আগে শুনেছি মহিলাদের বিশেষ করে হয়ে থাকে, তো হরমোনাল একনি বিষয়ে আসলে আপনার পরামর্শ কি, এই বিষয়ে একটু বলেন। হরমোনাল অ্যাকনি যাদের হচ্ছে তারা দেখেন যে ব্রণটা কখনোই ভালো হয় না। কারো ক্ষেত্রে পিরিয়ডিক্যালও হয়, যে পিরিয়ডের জাস্ট এক সপ্তাহ আগে থেকে নতুন ব্রণ আসা শুরু করে, পিরিয়ড শেষ হওয়ার সময়টা থেকে এগুলো আবার হিল হতে থাকে। এভাবে দেখা যায় প্রতি মাসে একটা সাইকেলের মতো অ্যাকনি চলতে থাকে। তাদের ক্ষেত্রে অবশ্যই হরমোনাল অ্যাসেসমেন্টটা জরুরি। এবং এই ধরনের অ্যাকনি না বাংলাদেশে আজকাল অনেক বেড়ে গেছে। দেখা যায় যে 70-80% পেশেন্টই এরকম একটা হিস্ট্রি দিবে যে তার অ্যাকনি পিরিয়ডের আগে আগে বাড়ছে, অথবা কারো কারো একদম মাসিক শেষ হওয়ার পর ওই মাসের মধ্যবর্তী সময়টায় অ্যাকনি শুরু হতে পারে, ওভুলেশনের সময়টায়। এটা এক ধরনের। আরেকটা হচ্ছে যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যাদের, তাদের বিভিন্ন রকম অন্য জটিলতাও থাকে অ্যাকনির পাশাপাশি। যেমন তাদের মাসিকের অনিয়ম থাকে, এমনও হয় যে কয়েক মাস মিস হয়ে যাচ্ছে, এরকম ধরনের পিরিয়ডের ইরেগুলারিটি যেমন থাকে, আবার মাসে দুবার হয়ে যায়, এরকমও সমস্যা থাকে। তাদের অতিরিক্ত ওজন, আধিক্য, তারপর পাশাপাশি মুখে বা শরীরে লোম বেড়ে যাওয়া, মাথার চুল পাতলা হয়ে যাওয়া, মুখে পিগমেন্টেশন আসা, ডিপ্রেসিভ ফিল করা, এই সমস্যাগুলোও সাথে থাকে। তো যাদের মনে হচ্ছে যে এই সমস্যাগুলো আমার আসছে, তাদের অবশ্যই একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের কাছে প্রথমে যাওয়া উচিত অ্যাসেসমেন্টের জন্য, যে আসলে অ্যাকনিটা হরমোনাল কিনা। কারণ এই জিনিসটা যতই দিন গড়াবে তত জটিলতা বাড়বে, তত তার মুখে দাগ এবং গর্তের সৃষ্টি হবে। শুধু তাই নয়, তার আভ্যন্তরীণ যে স্বাস্থ্য সেটাকেও এফেক্ট করবে। সুতরাং হরমোনাল অ্যাকনিটা আজকাল অনেক বেশি হচ্ছে আমাদের দেশে। টিনেজের বাচ্চাদের আমরা যেটা দেখছি যে তাদের লাইফস্টাইল এত বেশি পরিবর্তিত আমাদের ছোটবেলার সাথে, মানে তাদের খেলাধুলা খুবই কম, ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুবই কম। এই কারণে প্রিকশনাস পিউবার্টিও যেমন অনেক তাড়াতাড়ি আসছে, যে 8-9 বছরেও মাসিক হওয়ার সম্ভাবনা আমরা দেখছি। পাশাপাশি অ্যাকনি থেকে শুরু করে অন্যান্য জটিলতাগুলো আসছে। সুতরাং হরমোনাল অ্যাকনিটা খুবই খুবই ইম্পর্টেন্ট আমি বলবো। আপা, প্রিকশনাস পিউবার্টির সাথে কি হরমোনাল একনি হওয়ার টেন্ডেন্সি বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায়? অ্যাকচুয়ালি তাই। আমি যে কয়জনকে পেয়েছি এরকম 8-9 বছর বয়সে যাদের মাসিক শুরু হয়েছে, তাদের ক্ষেত্রে যেটা কমন, যে তাদের অতিরিক্ত গ্রোথের প্রবণতা, যে 8-9 বছর বয়সের বাচ্চাকে দেখতে মনে হচ্ছে 12-14 বছরের মেয়ে এরকম। এবং তাদের মধ্যে কারো কারো একটা ফ্যামিলি হিস্ট্রিও আছে, দেখা গেছে যে তার মা কিংবা বড় বোনদেরও এই সমস্যাটা ছিল বা এখনো চলছে। সবকিছুই তাদের মনে হচ্ছে যে আগে আগে চলে আসছে। তা এদের ক্ষেত্রে ওই যে নডুলোসিস্টিক অ্যাকনি হওয়ার প্রবণতা কিন্তু খুবই বেশি। আর পিসিওস এ একটা ট্রেট যেটা হচ্ছে যে আমরা দেখি যে টেস্টোস্টেরন হরমোনটাও কিন্তু এক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে, এবং রাত জাগার সাথে কিন্তু টেস্টোস্টেরনের একটা সংযোগ আছে। দেখা গেছে যে আমাদের যে হরমোন প্রিকারসর ডিএইচইএ, এটা মেয়েদের শরীরে এবং ছেলেদের শরীরে উভয়েরই থাকে। ছেলেদের শরীরে এটা টেস্টোস্টেরন তৈরি করে, মেয়েদের ইস্ট্রোজেন প্রোজেস্টেরন তৈরি করে। তো এই কারণেই মেয়েদের শরীরে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন তৈরি না হয়েও কিছু পরিমাণ টেস্টোস্টেরন তৈরি হয়, যেটা বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি করে, এবং এটার একটা বাহ্যিক প্রকাশ হতে পারে অ্যাকনিটা। সেজন্য 8-9 বছরেও যাদের অ্যাকনি আসা শুরু করে, তাদের ইমিডিয়েটলি
ট্রিটমেন্ট শুরু করা উচিত। কারণ যখন প্রাইমারি স্টেজে অ্যাকনিটা থাকে, এটা ট্রিটমেন্ট খুব সহজ, প্রোডাক্ট এবং খুব হালকা মেডিকেশন দিয়েও কিন্তু এটাকে কন্ট্রোলে নিয়ে আসা যায়। কিন্তু অনেকেই ভাবেন যে আচ্ছা বাচ্চা মানুষ ঠিক হয়ে যাবে, দেখা যায় যে 4 বছর 5 বছর এরকম ওয়েট করতে করতে তার মুখে এত বেশি ক্ষত বা দাগের সৃষ্টি হয়ে যায় এবং ব্রণটা সারতেই চায় না। আরেকটা জিনিস, যাদের প্রিকশনাস পিউবার্টি থাকে তাদের ক্ষেত্রে ব্রণটা শুধু মুখেই সীমাবদ্ধ থাকে না, সেটা আর্মসে, পিঠে, বুকে, হিপসে অনেক জায়গায় ছড়িয়ে যায়। সুতরাং আমি বলবো যে এ ধরনের একনি যারা ভুগছে তাদেরকে ইমিডিয়েট ট্রিটমেন্ট শুরু করতে। ধন্যবাদ, ধন্যবাদ আপা। আসলে যদি ইমিডিয়েট ট্রিটমেন্ট নেওয়া হয়, সেক্ষেত্রে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সাথে যে অ্যাসোসিয়েটেড একনি এবং অন্যান্য যে সমস্যা, সেগুলোর প্রগনোসিস কেমন? আমি বলবো প্রগনোসিস খুবই ভালো, প্রগনোসিস খুবই ভালো, কারণ আমরা পিসিওএস কেও কিন্তু প্রিভেন্ট করতে পারি এই বাচ্চাদের ক্ষেত্রে। কারণ দেখা যাচ্ছে আলটিমেটলি 4-5 বছর পর কিন্তু তারা পিসিওএস সাফার করে এবং বিবাহ পরবর্তী সময় তারা ইনফার্টিলিটি সাফার করে। সো আমরা একটা বড় সমস্যা থেকে কিন্তু তাকে আমরা প্রিভেন্ট করছি, তাকে হ্যাঁ অনেক বড় সমস্যা থেকে প্রতিরোধ ব্যবস্থাটা তৈরি করে দিচ্ছি। ধন্যবাদ আপা, আপনার কাছ থেকে হরমোনাল একনি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। এবার আমি যাচ্ছি প্রফেসর আসিফুজ্জামানের কাছে। আপনি আমাদেরকে আসলে একজন রোগী যখন ব্রণ নিয়ে আসেন, আপনি বলেছেন যে বিভিন্ন সিভিয়ারিটি অনুযায়ী তাকে আপনারা স্টেজিং করে থাকেন। তো আপনারা যখন ট্রিটমেন্ট দিবেন তখন আসলে এই সিভিয়ারিটি অনুযায়ী ট্রিটমেন্ট বা চিকিৎসা ব্যবস্থাটা কি ধরনের হবে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। প্রথম অবস্থায় যেটা হয় যে ব্রণ নিয়ে যখন আমাদের কাছে পেশেন্টরা আসে, তো ট্রিটমেন্টের একটা বেসিক বা প্রধান যে অংশ আছে সেটা হচ্ছে কাউন্সেলিং। আমরা যেমন ধরেন যে আসলে যেটা হয় যে ফেসের ব্যাপার, তো দুই একটা ব্রণ যখন ওঠে তখনই অনেকে অনেক বেশি উদ্বিগ্ন হয়ে যান। তো এই উদ্বেগের কারণে দেখা যায় যে ডাক্তারের কাছে আসার আগেই অনেকে অনেক কিছু ট্রাই করেন। অনেকে হাত দিয়ে খোটান, ভেতরে শালটা বের করার চেষ্টা করেন, কারো পরামর্শে বিভিন্ন জিনিস অ্যাপ্লাই করেন। এতে কি হয় যে অনেক সময় দেখা যায় যে অল্প বা সিম্পল যে অ্যাকনিটা ছিল সেটা বেশ জটিল বা কমপ্লিকেটেড হয়ে যায়। তো আমাদের কাছে যখন ব্রণ নিয়ে আসেন পেশেন্টরা, তো আমরা প্রথমে যে কাউন্সিলিং যেটা করতে চাই সেটা প্রথম কথাটা হচ্ছে যে ব্রণ একটা কিউরেবল ডিজিজ। মূলত যেই ধরনের বা যেই স্টেজে ব্রণ নিয়ে আসুক না কেন, এখন আমাদের এই ডার্মাটোলজিক্যাল সায়েন্সের ট্রিটমেন্টের এমন অ্যাডভান্সমেন্ট হয়েছে যে আমরা যে কোনো ধরনের ব্রণকেই, কম বেশি সময়ের ব্যাপার আছে বা ওষুধের তারতম্যের একটা ব্যাপার আছে, কিন্তু আমরা ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে সারিয়ে তুলতে সক্ষম। আমাদের ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা দেখা প্রয়োজন, আমরা প্রথমে যে জিনিসটা করি সেটা হচ্ছে যে তার অ্যাসেসমেন্টটা করি। যেমন আমি কমেডোনাল অ্যাকনির কথা বলছিলাম। কমেডোনাল অ্যাকনি বা যে অ্যাকনিগুলো খুব ছোট ছোট গুড়ি গুড়ি দানা নিয়ে আসে, এগুলো মূলত দেখা যায় যে কিছু ক্রিমস বা জেল অ্যাপ্লাই করলেই এটা এটা সেরে যাচ্ছে এবং খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না। বেশ কিছু ধরনের ক্রিমস বা জেল আছে, যেমন আমরা অ্যাজিলিক অ্যাসিডের কথা জানি, ইরাইথ্রোমাইসিনের কথা জানি, ট্রেটিনয়েডের কথা জানি। এই ক্রিমস গুলো অ্যাপ্লাই করলে দেখা যায় যে এই ছোট ছোট যে বা কমেডোনাল যে একনিগুলো আছে, ছোট ছোট গুড়ি দানাগুলো আছে, এইগুলোর ক্ষেত্রে অর্থাৎ মাইল্ড তেমন একনি যেটা। মাইল্ড একনি গুলো আছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে একনি গুলো বেশ ছড়িয়ে গেছে, সেখানে লাল গুটি দানা আছে, পাস্টিউল আছে বা নোডিউল হচ্ছে। তখন যেটা হয় যে শুধু ব্যবহারের অয়েন্টমেন্টস বা ক্রিমস বা জেলের মাধ্যমে এটাকে ঠিক পুরোপুরি সারানো যায় না। সেক্ষেত্রে খাওয়ার ওষুধ প্রয়োজন হয় ক্রিমের পাশাপাশি, এবং সেক্ষেত্রে বেশ কিছু ধরনের মেডিকেশনস আমরা ইউজ করে থাকি। যেমন অ্যান্টিবায়োটিক্স আছে, অ্যাজিথ্রোমাইসিন বা ডক্সিসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক্স। একটা সময় ধরে একটা ডোজ আছে, একটা কোর্স আছে, এটা যদি কমপ্লিট করা যায় দেখা যায় খুব ভালো রেসপন্স করছে। এটা একটা বিষয়। এর পাশাপাশি যেমন আমরা আইসোট্রেটিনয়েন বলে একটি ওষুধ আছে, ভিটামিন এ ডিরাইভেটিভ, এটি খুব ভালো কাজ করে। এটি যেটা করে সেটা হচ্ছে যে সেবাসিয়াস গ্ল্যান্ডটা আছে, এই গ্ল্যান্ড গুলোকে ছোট করে ফেলে, এটার যে সিক্রিশন আছে, প্রলিফারেশন আছে, সেটাকেও কমিয়ে ফেলে। যার ফলে দেখা যায় যে একটা সময় ধরে যদি এই আইসোট্রেটিনয়েন সেবন করা যায়, তো যারা খুব রিকারেন্ট একনিতে ভুগছেন, যে বারবার ব্রণ হচ্ছে, ট্রিটমেন্ট করলে কমে যাচ্ছে, আবার এটা নিয়ে ফেরত আসছেন, বা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, বা বিভিন্ন ধরনের ভেরিয়াস ম্যানিফেস্টেশন বা মরফোলজিক্যাল প্রেজেন্টেশন নিয়ে আসছেন, তাদের ক্ষেত্রে দেখা যায় যে আইসোট্রেটিনয়েন ক্যাপসুলটাও খুব ভালো রেজাল্ট দেয়। যদিও এটার কিছু সাবধানতা অবলম্বনের বিষয় আছে, বিশেষ করে যারা সন্তান সম্ভবা, যারা মায়েরা আছেন বা প্রেগনেন্সি যারা এক্সপেক্ট করছেন, তাদের ক্ষেত্রে এই ওষুধটা দেওয়া যায় না। তো
কিন্তু যদি ওই প্রিকশনস গুলো নিয়ে এটা দেওয়া যায় খুব ভালো কাজ করে। তো এর পাশাপাশি অনেক সময় দেখা যায় যে আমরা মেডিসিন বা ওষুধ বা খাওয়ার ওষুধ অ্যাপ্লাই করছি না, বা অনেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন না, বা এটাও আমরা সঠিক বা এক্সপেক্টেড রেজাল্ট যখন পাচ্ছি না, তখন আরো কিছু প্রসিডিউরস আমরা অ্যাপ্লাই করি, বিশেষত ব্রন রিলেটেড কমপ্লিকেশনস এর ক্ষেত্রে। যেমন কেমিক্যাল পিলিং একটি প্রসিডিউর আছে, আমরা স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে কেমিক্যাল পিলিং করে থাকি, এটাও দেখা যায় যে ব্রনের জন্য খুব ভালো কাজ করে। আর ব্রনের পরে যদি পিগমেন্টেশন বা স্কার হয়ে যায়, সেই ক্ষেত্রে বেশ কিছু ইন্টারভেনশনাল থেরাপি আছে, যেমন আমরা লেজারের ব্যাপারটা আছে, আমরা এখানে পিআরপি একটা ফ্যাক্টর, সাবসিশন, তারপর ধরুন যে আমরা মাইক্রো নিডলিং করে থাকি। তো এই মূলত ট্রিটমেন্ট প্রসিডিউরস ব্রনের ক্ষেত্রে। তো আমাদের ক্ষেত্রে যেটা জানা প্রয়োজন যে কোন স্টেজে আছে, কি ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসছে, এবং এর পাশাপাশি তার বয়স বা অন্যান্য আনুষঙ্গিক কোন ধরনের জটিলতা আছে কিনা, এই বিষয়গুলোকে মাথায় নিয়েই আমরা মূলত ওই ট্রিটমেন্ট প্রোটোকলটা সেট করে থাকি। এবং এটা বেসিক্যালি ইন্ডিভিজুয়ালিস্টিক, অর্থাৎ এক একজন রোগীর তার প্রেজেন্টেশন অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট বা চিকিৎসা পদ্ধতিটা এক এক রকম হয়ে থাকে। জি জি, ধন্যবাদ। আসলে ব্রণ যদি চিকিৎসা করা না হয়, তাহলে আমরা ব্রণের থেকে কি কি ধরনের কমপ্লিকেশন হতে পারে বলে এক্সপেক্ট করতে পারি, যে ব্রণ থেকে আচ্ছা, হ্যাঁ, সমস্যা যুক্ত হতে ব্রনের পারে? থেকে মূলত আমরা যদি ট্রিটমেন্ট ঠিক মতো না করি বা অপচিকিৎসার মধ্যে যদি যাই, এটা একটা ফ্যাক্টর আছে। কারণ ব্রণ নিয়ে মানুষের উদ্বেগ এত বেশি থাকে, তো যার কারণে আমরা দেখি যে আমাদের কাছে রোগীরা আসার আগে অনেক ধরনের ট্রিটমেন্ট অনেকে করে থাকেন। তো এর মধ্যে অনেক সময় দেখা যায় যে ঠিক প্রপার স্পেসিফিক যে মেডিকেশনটা ব্রণের জন্য দরকার, সেটা তারা অ্যাপ্লাই করেন। যেমন আপা একটু আগে স্টেরয়েডের কথা বলছিলেন, আমরা অনেক সময় পেশেন্ট পাই যে ব্রণ হচ্ছে কিন্তু তিনি ওটার উপর স্টেরয়েড অ্যাপ্লাই করছেন। তো স্টেরয়েড যেটা করে ব্রণটাকে আরো বাড়িয়ে দেয়। তো জটিলতার মধ্যে একটা হচ্ছে যদি বেশি খোটাখুটি করা হয়, চাপ দিয়ে শালটা বের করার চেষ্টা করা হয়, তো সেক্ষেত্রে যেটা হয় যে একটা ম্যানিপুলেশনের কারণে অনেক সময় এখানে পিগমেন্টেশন হয়ে যায়, অর্থাৎ দাগ পড়ে, আমরা যেটাকে পোস্ট ইনফ্ল্যামেটরি হাইপার পিগমেন্টেশন বলে থাকি, কালো দাগের মতো পড়ে যায়। এটা একটা বিষয়। অনেক সময় দেখা যায় গর্ত হয়ে যায়, আমরা যেটাকে একনি স্কার বলে থাকি। তো যেটা হয় যে ব্রণ তো একটা ইনফ্ল্যামেশন, অর্থাৎ প্রদাহজনিত একটা সমস্যা। তো এটা সারার পরে, বিশেষ করে যেই ব্রণগুলো অনেক বড় থাকে, অনেক ডিপ সিটেড থাকে, তো তারপরে দেখা যায় এটা সারার পরে ওখানে একটা গর্তের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ একটু ওই জায়গাটা স্কার হচ্ছে। আমরা বিভিন্ন ধরনের স্কার পেয়ে থাকি, যেমন আইসপিক স্কার আছে, রোল্ড আছে, বক্স স্কার আছে। তো মূলত এই দুইটা জটিলতা নিয়েই ব্রণের রোগীরা আসেন, একটা হচ্ছে পিগমেন্টেশন বা দাগ, আর একটা হচ্ছে স্কার। জি জি, ধন্যবাদ আপনাকে। এবার আমি ডক্টর ঝুমু খানের কাছে আসছি। আপা, আপনি ব্রণের আধুনিক, ইতিমধ্যে ডক্টর আসিফুজ্জামান বেশ কিছু পদ্ধতির কথা উল্লেখ করেছেন। ব্রণের আধুনিক চিকিৎসা এখন লেজার সহ বিভিন্ন ধরনের সার্জিক্যাল পদ্ধতিতে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। ব্রণ এবং ব্রণের কমপ্লিকেশন বা দাগ দুটোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো আপনি যদি এই বিষয়গুলোতে সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত বলেন, যে কি কি ধরনের চিকিৎসা পদ্ধতি আপনারা ব্যবহার করে থাকেন এবং এগুলা কোন ক্ষেত্রে কোনটা কতটা কার্যকরী, এই বিষয়ে একটু আমরা জানতে চাচ্ছি। আচ্ছা, আমি যেটা বলবো যে আমি 20 বছর ধরে একনি পেশেন্ট দেখছি। শুরুতে যেটা হচ্ছে যে আমি প্রফেসর কবির চৌধুরী স্যারের সাথে ছিলাম, এবং তখনও অ্যাস্থেটিক ট্রিটমেন্ট গুলো এত জনপ্রিয় ছিল না 20 বছর আগে। দেখা যেত যে আমরা যখনই টপিক্যাল মেডিসিনে যাচ্ছি, খাওয়ার ওষুধ দিচ্ছি, ব্রণ কন্ট্রোল হয়ে যাচ্ছে। তো অ্যাপারেন্টলি ওটাই তো সাকসেস, তাই না? ব্রণটা বন্ধ হয়ে গেল, কিন্তু যে ব্রণের সাথে যে দাগ বা গর্ত হয়ে যাচ্ছে, সেই ব্যাপারে কিন্তু পেশেন্টদেরকে আমরা অতটা খুশি করতে পারতাম না। তখন সাবসিশন বলে একটা ট্রিটমেন্ট ছিল, তা কিছু গর্তে হালকা আমরা রেজাল্ট দিতে পারতাম, বাট দেখা যেত যে পেশেন্টরা আরো কিছু চায়, মনে হয় যে ব্রণটা বন্ধ হয়ে গেছে তাতেও তারা খুশি না। আসল ব্যাপারটা হচ্ছে কি, অ্যাস্থেটিক ব্যাপারটাও এটার সাথে খুবই গুরুত্বপূর্ণ। কারণ ব্রণ বন্ধ হয়ে গেলে কিন্তু ট্রিটমেন্টটা শেষ হলো না, পাশাপাশি যে সমস্যাগুলো সৃষ্টি হলো, দাগ, গর্ত, তারপর ডিসকালারেশন, পিগমেন্টেশন, এগুলো খুব ইম্পর্টেন্ট ইস্যু পেশেন্টের অ্যাসপেক্টে। তো কারণ সে তো চাচ্ছে যে তার চেহারাটাকে সে আগের চেহারায় ফিরিয়ে নিতে, যে তার কৈশোরে যেরকম স্কিনটা ছিল বা ব্রণ আসার আগে যে স্কিনটা ছিল সেটাতে ফিরে যেতে। তা আমরা যখন 2004 থেকে অ্যাস্থেটিক ডার্মাটোলজির প্র্যাকটিসটা শুরু করলাম লেজারের মাধ্যমে, আমরা কিছু লেজার শুরু করেছিলাম, আর সাথে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট যেমন মাইক্রোডার্মাব্রেশন এন্ড কেমিক্যাল পিলও আমরা করতাম। তা দেখা গেছে যে লেজার যখন করতাম, আমাদের তখন ডায়োড লেজার ছিল যেটা দিয়ে আমরা একনি ট্রিটমেন্ট বেশি করেছি, এলইডি লেজার ছিল যেগুলো বেসিক্যালি হিলিং লেজার,
সো যে কোনো বয়সে আমরা পেশেন্টকে দিতে পারি, কারণ জাস্ট লাইট জ্বালিয়ে রাখা, লাল আলো নীল আলো যেটা হিলিং করছে, প্রলিফারেশনটাকে কন্ট্রোল করছে যে সেবাসিয়াস গ্ল্যান্ডের, এগুলোতে হেল্প করে। তো খুব সিম্পল ট্রিটমেন্ট দিয়ে আমরা শুরু করেছিলাম। সময়ের সাথে দেখা গেল যেমন 2007-এ আমরা ফ্র্যাকশনাল CO2 রিসারফেসিং লেজারটা নিয়ে আসলাম, এবং পেশেন্টরা ভীষণ খুশি হলো এটার রেজাল্টে। কারণ এটা রিসারফেসিং যখন করে, একটা মাইক্রোস্কোপিক ড্যামেজ লেয়ারটাকে তুলে নিয়ে একটা নতুন হিলড স্কিন দেয়। তো দেখা গেল যে স্কারে খুব ভালো রেজাল্ট আসছে এবং পেশেন্টরা খুব হ্যাপি। যেমন এক সপ্তাহ পরেই দেখা যায় যে স্কার ক্ষেত্র বিশেষে 50% থেকে 80% কমে যায়। যত নতুন স্কার আমরা রেজাল্ট তত বেশি পাই। যত পুরনো দেখা যাচ্ছে যে তার দাগটা অনেক কম, কিন্তু গর্তে রেজাল্ট কম হচ্ছে। ব্যাপারটা কি, গর্তে কেন রেজাল্ট কম হচ্ছে? দেখা যায় যে স্কারের বেসটা এত অ্যাট্রফিড হয়ে যায়, ওটাতে না স্কিন প্রলিফারেশনটা অনেক কম, রেট অনেক কম। তখন আমরা এটার সাথে সাবসিশন অ্যাড করা শুরু করলাম। এর কিছুদিন পর 2010-এর দিকে আমরা PRP স্টার্ট করলাম, প্লেটলেট রিচ প্লাজমা, যেটাতে পেশেন্টের ব্লাড নিয়ে গ্রোথ ফ্যাক্টরকে আলাদা করে আমরা যখন ড্যামেজ টিস্যুতে দেই, এটার হিলিংও দেখা যায় বেটার হয় এবং নতুন টিস্যু তৈরি করার একটা প্রবণতা তৈরি হয় স্কিনের, মানে স্কিনের হিলিং পাওয়ার অনেক বেশি বেড়ে যায়। তা আমরা যখন কম্বাইন করা শুরু করলাম সেই ফ্র্যাকশনালের সাথে PRP, রেজাল্টটা খুব ভালো আসা শুরু করলো। এভাবে সময়ের সাথে কিন্তু অনেক অনেক ইন্টারেস্টিং ট্রিটমেন্ট এসেছে। পিলের মধ্যে যেমন শুরুতে আমরা গ্লাইকোলিক পিলটা বেশি করতাম, তারপর স্যালিসাইলিক পিল এসেছে, এরপর আরো অনেক রকম পিল এসেছে, ল্যাকটিক পিল, ম্যান্ডেলিক পিল। এগুলোর কম্বিনেশন অনেক ভালো ভালো পিল এখন পাওয়া যাচ্ছে। আর আমাদের তো ব্রাউন স্কিন, ম্যাক্সিমাম পেশেন্টরা 80%ই তো শ্যাম বর্ণের, তাদের পিগমেন্টেশনের প্রবণতা বেশি, সেই কারণে ব্রণ হলে দাগও বেশি পড়ে, সহজে ওই দাগটা যেতে চায় না। আর ট্রিটমেন্টের ক্ষেত্রেও দেখা যায় যে সহজে একটা সাদা পেশেন্টকে, ইউরোপিয়ান পেশেন্টকে আমরা যখন ট্রিটমেন্ট করি, অনেক তাড়াতাড়ি কিন্তু আমরা রেজাল্ট পাই। সেই তুলনায় ব্রাউন পেশেন্টদের রেজাল্ট আসতে কিন্তু সময় লাগে, কারণ তাদের পিগমেন্টেশনটা একটু একটু আমি বলবো যে ডিফিকাল্ট। যখন এই কম্বিনেশন গুলো এসেছে খুব ভালো। আর রোল্ড বা বক্স স্কার যখন আমরা দেখি, এই স্কার গুলো অনেক পুরনো থাকে, সেই কৈশোরে হয়তো দেখা যায় যে তার একনি হয়েছিল, সেই একনির ধারাবাহিকতায় স্কার গুলো দেখা যায় যে একদম ছোট ছোট পিটেড শক্ত শক্ত স্কারে পরিণত হয়। এবং বক্স স্কার যখন আমরা হাত দিয়ে ধরি দেখা যায় যে বেসটা অনেক শক্ত থাকে, এবং ছেলে পেশেন্টদের এটা অনেক বেশি হয়। তা এদের ক্ষেত্রে দেখা যায় যে তখন আমরা TCA বক্স একটা ট্রিটমেন্ট করি, TCA ক্রস পিল। এই ট্রিটমেন্টটার সাথে আমরা ওই ফ্র্যাকশনাল লেজারের কম্বিনেশন করি। বাট যখন শুরুতে পেশেন্টরা আসে, যে দেখা যাচ্ছে যে তার কমেডোনাল অ্যাকনি ব্লক হেড হয়ে আছে, সেগুলোকে আমরা CO2-র মাধ্যমে মাইক্রো ডট দিয়ে মুখগুলো খুলে আমরা ইন্টেন্স পালস লাইটের একটা কম্বিনেশন করি। খুব তাড়াতাড়ি ওই গ্ল্যান্ড গুলো নর্মাল হতে হতে স্কার গুলো ঠিক হয়ে যায়। তো যখন একটা পেশেন্ট কম ডিফিকাল্ট প্রেজেন্টেশন নিয়ে আসে, ট্রিটমেন্টটা আসলেই অনেক সহজ হয়। যেটা বললাম যে একদম ওই যে লাইট ট্রিটমেন্ট, সিম্পল LED লেজার, সেটা দিয়ে আমরা শুরু করতে পারি। সেকেন্ড স্টেপে আমরা CO2 IPL এর একটা কম্বিনেশন করতে পারি। যখন স্কার হয়ে যায় আমরা তখন ফ্র্যাকশনাল রিসারফেসিং করি। আরেকটা গ্রুপ অফ পেশেন্ট আমাদের কাছে আসে যাদের হঠাৎ হঠাৎ একনি বেড়ে যায় এবং তারা বুঝতে পারে না কিসের জন্য। আবার কেউ কেউ আছে খাবারের সাথে রিলেট করতে পারে, যে আমি গরু মাংস খেয়েছিলাম তখন বেড়ে গেল, আমার বেগুন খেলে বেড়ে গেল, মানে অ্যালার্জির সাথে রিলেটেড। এই পেশেন্টদের জন্য আমরা একটা স্পেশাল টেস্ট করি, বায়োরেজোনেন্স বলে, এটা একটা জার্মান পদ্ধতি। এটা দিয়ে বিভিন্ন অ্যালার্জেন বের করা যায়। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ওই অ্যালার্জেন বের করে সেটা ট্রিটমেন্ট করলে তাকে আমরা রেজাল্ট অনেক ভালো দিতে পারি। আসলে ডার্মাটোলজিস্ট হিসেবে আমাদের লক্ষ্য থাকে তাকে 100% রেজাল্ট দেওয়া। এটা যেমন ডক্টরের সাকসেস, তেমন পেশেন্টকেও তো খুশি করা যে সে রেজাল্টটা, তার মন মতো রেজাল্টটা পেলো। আমরা চেষ্টা করি যে সম্পূর্ণভাবে
কিওর। ইটস নট অনলি অ্যাবাউট স্কিন, যে আমরা বাইরে থেকে যা দেখি সেটা ওই টিপ অফ দ্য আইসবার্গের মতো, যে অনেকে ভাবে ব্রণ হয়েছে, ব্রণ সেরে যাবে, একটা সাধারণ জিনিস, এটা নিয়ে এত মাথা ব্যথার কি আছে। সময়ের সাথে ব্রণটা এত জটিল আকার ধারণ করেছে যে একদম ভিতরে গিয়ে ট্রিটমেন্টটা যখন আমরা কমপ্লিট করি তখনই আমরা পেশেন্টকে তার কাঙ্ক্ষিত রেজাল্টটা দিতে পারি। জি, ধন্যবাদ আপা। অনেক কিছু জানতে পারলাম আমরা। আরো এখানে জানতে পারলাম যে ব্রণের সাথে আসলে কিছু অ্যালার্জের সম্পর্ক রয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং পাশাপাশি যদি ব্রণের কমপ্লিকেশন গুলো সিভিয়ার হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় আমাদেরকে কম্বাইন ট্রিটমেন্ট করার প্রয়োজন হতে পারে, কয়েকটা পদ্ধতি একসাথে প্রয়োগ করার প্রয়োজন হতে পারে। তো আমি এখন প্রফেসর আসিফুজ্জামানের কাছে যাব। আপা অনেক ট্রিটমেন্ট সম্পর্কে বিস্তারিত অনেক কিছু বলেছেন, তো আপনি যদি আমাদেরকে বলেন যে ব্রণের কমপ্লিকেশনে যে ট্রিটমেন্ট গুলা উনি করে থাকেন বা আপনিও করে থাকেন, তো আপনি যে ট্রিটমেন্ট গুলা করেন এগুলাতে আসলে রেসপন্স কিরকম পাচ্ছেন এবং পাশাপাশি কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া পাচ্ছেন, এবং রোগীদের জন্য আরেকটা ইনফরমেশন আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই চিকিৎসা পদ্ধতিগুলা কতটা ব্যয়বহুল। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এক হচ্ছে যে ব্রণ, আমি শুরুতেই বলেছি ইটস এ কিউরেবল ডিজিজ। অ্যাক্টিভ একনি যখন থাকে, আমাদের যে ট্রিটমেন্ট প্রসিডিউরস গুলো আছে, যেগুলো আমি একটু আগে মেনশন করছিলাম, আপা বলছিলেন যে আমাদের ধরুন আমরা ক্রিমস হোক বা ট্যাবলেটস হোক বা ক্যাপসুলস হোক, আমরা যে কম্বিনেশনটা দিয়ে থাকি, বেসিক্যালি যেটা হয় যে ব্রণটা কিওর করে ফেলা সম্ভব যদি এক্সিস্টিং হরমোনাল যে প্রবলেমটা থাকে, যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কথা আপা বলেছেন, সেক্ষেত্রে বেসিক্যালি যেটা লাগে যে এর আমাদের চিকিৎসার পাশাপাশি ক্ষেত্র বিশেষে একজন এন্ডোক্রাইনোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞ বা গাইনোকোলজিস্ট এরও পরামর্শের প্রয়োজন হয়ে থাকে। তো এই স্পেশাল কতগুলো অকেশনস বাদে মোরলেস এনি কাইন্ড অফ একনি, সেটা যে স্টেজে আসুক, এটা ট্রিটমেন্টের মাধ্যমে ব্রণের ইরাপশন হওয়াটা, নতুন ভাবে গোটা ওঠা বা ছড়ানো, এটাকে সারিয়ে তোলা সম্ভব। প্রবলেমটা কোন জায়গায়? যখন দেখা যায় যে আমাদের কাছে ব্রণের জটিলতা নিয়ে রোগীরা আসছে, যেমন পিগমেন্টেশনের কথা আমি বললাম, আপাও বলেছেন, স্কারের কথা বলেছেন, বিভিন্ন ধরনের স্কারের বিভিন্ন ট্রিটমেন্টের কথা আপা বললেন। তো একটা জিনিস হচ্ছে যে পিগমেন্টেশন যখন আসে, আর্লি স্টেজের যে পিগমেন্টেশন গুলো আছে, আমরা বেশ কতগুলো ওষুধ অ্যাপ্লাই করে থাকি। যেমন আমরা যখন ক্রিমস অ্যাপ্লাই করি, হাইড্রোকুইনন, নন হাইড্রোকুইনন বেস, যেগুলোকে আমরা ব্লিচিং এজেন্ট বলে থাকি, এই ক্রিমস গুলো অ্যাপ্লাই করার মাধ্যমে অনেকখানি হালকা হয়ে যায়। আমাদের কেমিক্যাল পিলিং এক্ষেত্রে অনেক ভালো কাজ করে, যেমন টিসিএ বা গ্লাইকলিক অ্যাসিড পিল দিয়েও আমরা দেখেছি, স্যালি পিলেও খুব ভালো কাজ করে, স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে এই দাগগুলো ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আমরা অনেক সময় দেখা যায় পিগমেন্ট রিমুভ করার জন্য লেজারও অ্যাপ্লাই করে থাকি। আর স্কারের ক্ষেত্রে যে বিষয়টা আছে, স্কার কোন ধরনের আছে সেটার উপর ডিপেন্ড করে আমরা কোন ধরনের ট্রিটমেন্টটা দিব। যেমন আইসপিক স্কার গুলোতে যেমন টিসিএ ক্রস খুব ভালো কাজ করে, আবার রোল বা বক্স স্কারের ক্ষেত্রে দেখা যায় সাবসিশনের সাথে আমরা যখন পিআরপি কম্বাইন করছি, বা আমরা যখন পিআরপির সাথে মাইক্রোনিডলিং কম্বাইন করছি, বা পিআরপির সাথে যখন লেজারকে কম্বাইন করছি, বেশ ভালো ফল পাওয়া যায়। এখন কতটুকু রেসপন্স করবে সেটা ডিপেন্ড করে আমরা কোন স্টেজে পেশেন্টটা পেয়েছি। খুব অ্যাডভান্সড স্কার নিয়ে আমাদের কাছে যখন রোগীরা আসে, অনেক দিন ধরে আছে, তো বেসিক্যালি স্কারের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের নিচে যে টিস্যু যখন ইনফ্ল্যামেশনের কারণে লস্ট হয়ে যায়, তখন একটা ফাইব্রোসিস হয়, অর্থাৎ একটা ফাইব্রাস ব্যান্ড এসে আমাদের ত্বকটাকে টেনে ধরে রাখে এবং গর্তের সৃষ্টি হয়। কিউরড স্টেজে বা অনেক অ্যাডভান্স স্টেজে যখন আসে, আমরা যখন ট্রিটমেন্ট শুরু করি, দেখা যায় যে 100% এই স্কার গুলোকে রিমুভ করে একদম মসৃণ পূর্বের ত্বকে ফিরিয়ে আনা যায় না আসলে। তো এই ক্ষেত্রে এই জিনিসটার রিয়েলিটিটা, বাস্তবতাটাও রোগীদের বোঝা দরকার আছে, এবং আনরিয়েলিস্টিক কোনো এক্সপেকটেশন থাকলে আসলে খুব একটু ঝামেলা হয়ে যায় অনেক সময় কনভিন্স করা। বাট যেটা হয় যে আমরা যখন এই ট্রিটমেন্ট কম্বিনেশন গুলো অ্যাপ্লাই করি এবং আমরা কতগুলো, জি, আমরা কতগুলো সেশন, আপনারা চিকিৎসা করার আগে রোগীকে অবশ্যই কাউন্সেলিং করে অবশ্যই দেন যে কোনটা। রাইট। এবং সেই ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে এইটা একটু সময় সাপেক্ষ চিকিৎসা, কারণ অনেকগুলো সেশন করতে, এমন না যে আমার কাছে স্কার নিয়ে এসেছে, আমরা একটা সেশন লেজার করলাম সাথে সাথে এটা চলে যাবে, ব্যাপারটা তা নয়, কিন্তু বেশ অনেকগুলো সেশন লাগে। তো আমরা সেই ক্ষেত্রে যেটা হয় যে আমরা এই স্কারের ক্ষেত্রে যতগুলো ট্রিটমেন্ট পদ্ধতি আছে অ্যাপ্লাই করলে দেখা যায় যে 100% সব ক্ষেত্রে হয়তো বা যায় না, কিন্তু একটা কনসিডারেবল একটা কসমেটিক আউটকাম, যেটা অস্থেটিক আউটকাম, তার যে সৌন্দর্যের যে হানি হয়েছে সেটাকে অনেকখানি আবার পুনরুদ্ধার করা সম্ভব এই ট্রিটমেন্ট প্রসিডিউর গুলোর মাধ্যমে। জি জি। আর এই পদ্ধতিগুলোতে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে? আচ্ছা, পার্শ্ব প্রতিক্রিয়ার যে বিষয়টা আছে, আসলে এখন যে ডিভাইস গুলো অ্যাপ্লাই করা হয়, বা আমি যদি পিআরপির কথা বলি, ধরুন পিআরপি বেসিক্যালি পেশেন্টের নিজের শরীর থেকে ব্লাড নিয়ে আমরা এটাকে প্রসেস করে তার ওই ত্বকে দিচ্ছি, সুতরাং এখানে কোনো কেমিক্যালস নেই, বাইরের কোনো প্রিজারভেটিভস নেই, সুতরাং
এখান থেকে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই, 1 নম্বর। বা অন্য যে প্রসিডিওর গুলো আমরা করে থাকি, যেমন সাবসিশন বলেন বা ডার্মা রোলার বলেন, মিনিমালি ইনভেসিভ, অর্থাৎ এটার জন্য হসপিটাল স্টের প্রয়োজন হচ্ছে না, জেনারেল অ্যানেস্থেসিয়ার প্রয়োজন হচ্ছে না, কাটা ছেঁড়ার প্রয়োজন হচ্ছে না। তো বেসিক্যালি এটার প্রিপারেশন যেমন অল্প, সাইড ইফেক্ট খুব কম, খুব স্কিল হ্যান্ডে যদি করা যায় এবং প্রপার প্রিকশনস এবং যে নিয়ম কানুন গুলো আছে এগুলো যদি উভয়ই, অর্থাৎ আমাদের এই প্রসিডিউর করার আগে বেশ কিছু প্রিপারেটরি স্টেজ আছে, মেইনটেনেন্স আছে, যেগুলো পেশেন্টরা ফলো করতে আমরা বলি, তারা সেটা মানেন, এবং করার পরে কতগুলি পোস্ট প্রসিডিউরাল কতগুলো স্টেপ আছে যেগুলো আমরা কাউন্সিলিং করে দিই, বুঝিয়ে দিই, যেগুলো তাদের মানার দরকার। এবং প্রসিডিউর কালীন যে বিষয়টা আছে, আমাদের কতগুলো স্টেপকে ফলো করতে হয়, এগুলোকে যদি সবকিছুকে ঠিক মতো করা যায় তাহলে দেখা যায় যে মূলত এই প্রসিডিউর গুলো থেকে তেমন কোনো সাইড ইফেক্টস হয় না। ইভেন লেজারের ক্ষেত্রে আমরা এখন যে লেজার ডিভাইস গুলো ইউজ করছি, এগুলো এত বেশি অ্যাডভান্সড এবং কুলিং এর কথা চিন্তা করে, আমাদের স্কিন টাইপের কথা চিন্তা করি এগুলোকে ম্যানুফ্যাকচার করা হয়েছে, এবং এগুলো বেসিক্যালি টার্গেট স্পেসিফিক লেজার ইউজ করা হয়। সুতরাং এগুলোর মাধ্যমে যদি প্রপারলি হ্যান্ডেল করা হয়, দেখা যায় যে এখান থেকে তেমন কোনো জটিলতার সৃষ্টি হচ্ছে না। আর খরচের কথাটা যেটা বলছিলেন আপনি, খরচের বিষয়টা হচ্ছে এটা ডিপেন্ড করে কোন প্রসিডিউরটা আমার করা লাগছে এবং কতগুলো সেশন লাগছে, বেসিক্যালি খরচটা সেটার উপরে ডিপেন্ড করে। তবে এখন এই খরচটার ক্ষেত্রে আমি বলবো যে এই খরচটাও কিন্তু এখন সাধ্যের মধ্যে, খুব বেশি যে খুব আকাশচুম্বী কোনো খরচ হচ্ছে এই প্রসিডিউর মানে ক্ষেত্রে, সেটা আমি বলবো না। জি, ধন্যবাদ আপনাকে। আসলে এটা রোগীদের জন্য খুবই উপকার হলো আপনার এই বক্তব্য, কারণ হচ্ছে ওনাদের মধ্যে অনেক সময় ধারণা থাকে যে কমপ্লিকেশন কি হতে পারে, লেজার করলে কি চামড়া কালো হয়ে যাবে কিনা, লাল হয়ে যাবে কিনা, বা এই ধরনের বিভিন্ন কমপ্লিকেশন নিয়ে ওনাদের মধ্যে কনফিউশন থাকে, যে কারণে দেখা যায় যে ওনারা চিকিৎসাগুলো গ্রহণ করার ক্ষেত্রে অনেক সময় একটু কনফিউজড থাকেন। তো আশা করি ওনাদের এই কনফিউশন দূর হবে, কারণ যদি প্রপার প্রি ট্রিটমেন্ট এবং পোস্ট ট্রিটমেন্ট মেজারমেন্ট গুলো ওনারা যথাযথভাবে পালন করেন এবং যদি স্কিল হ্যান্ডের মাধ্যমে প্রসিডিউরটা করে থাকেন, তাহলে আশা করি কমপ্লিকেশন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি এখন ডক্টর ঝুমু খান আপনার কাছে আসছি। আপনি আবার আমাদেরকে একটু বলেন যে ব্রণ তো হলে আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা কি করা যায় সেগুলো নিয়ে আলাপ করলাম। এখন ব্রণটা প্রতিরোধের কি উপায়, অর্থাৎ দেখা যায় যে অনেক সময় যে চিকিৎসা করার পর ব্রণ কমে যাচ্ছে কিন্তু আবার হচ্ছে, রিকারেন্স হচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে ব্রণ প্রতিরোধের জন্য আমাদের খাদ্য পদ্ধতি, লাইফস্টাইল, খাদ্যাভ্যাস এই সব কিছু মিলিয়ে আমাদের কি ধরনের ব্যবস্থা গ্রহণ করলে একজন রোগী উপকৃত হতে পারে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, আমার হাইপার অ্যাক্টিভ সেবাসিয়াস গ্ল্যান্ড, হ্যাঁ, এটা আল্লাহ প্রদত্ত। স্কিন অনেক বেশি তেল তৈরি করছে, সেটা আল্লাহ প্রদত্ত, বাট অনেক কিছুই আছে আমার লাইফস্টাইলের কারণেও সেটা অ্যাগ্রাভেট করে। যেমন একটা শৃঙ্খলার মধ্যে চলা, যেমন ঘুমের একটা নিয়ম, রাতের বেলা ঘুমানো, দিনে কাজ করা, এই জাতীয় যে অভ্যাসগুলো আমরা দেখেছি আগের জেনারেশনের ছিল, এখনকার জেনারেশন একদম হারিয়ে গেছে। খাওয়া দাওয়ার যে ডিসিপ্লিনটা, আমরা ব্যালেন্স ডায়েট ক্লাস 2 থেকে পড়ছি, কিন্তু 80% মানুষ ব্যালেন্স ডায়েট এর ধারে কাছেও যাচ্ছে না। তাদের খাবারের মধ্যে ভেজিটেবল নাই, ফ্রুটস নাই, হেলদি প্রোটিন নাই, এবং আমরা এত আনহেলদি খাবারে অভ্যস্ত হয়ে যাচ্ছি, আমরা ইউটিউবে যা দেখছি সেটাই বানাচ্ছি, এরকম ধরনের হাই ক্যালোরি ফুড। এটা তো একটা আছে। তারপর হচ্ছে নড়াচড়া, এক্সারসাইজ করা। এক্সারসাইজ আমার ভিতর থেকে যত হেলদি রাখবে, মাসেলকে ভালো রাখবে, ডিটক্স করবে, ব্রেনকে শার্প রাখবে, কারণ অক্সিজেনেশন অনেক বেশি হবে। এই যে খুব বেসিক লাইফে তো আমাদের বেসিক জিনিস হচ্ছে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া, তাই না? তারপর তো এই জিনিসগুলো অঙ্গাঙ্গি ভাবে জড়িত। তারপর হচ্ছে পজিটিভিটি, সবকিছুতে একটা পজিটিভ থিঙ্কিং আসতে হবে। মেন্টাল হেলথটা খুব ইম্পর্টেন্ট। জীবনে আমি র্যাট রেসের মধ্যে শুধু ছুটতেই থাকলাম, জীবনে শুধু স্ট্রেসকেই নিলাম, আমি নর্মাল কোনো কিছুকে বরণ করা শিখলাম না, আমি শুধু জিততেই চাইলাম, হারকে মানতে পারলাম না। দেখা যায় যে যারা এইসব কমপ্লিকেশনে ভুগে তাদের এই ব্যালেন্স গুলো কিন্তু একটু একটু তারতম্য থাকে। তো বাচ্চাটাকে প্রথম থেকেই একটা ডিসিপ্লিনের মধ্যে অভ্যস্ত করা, যে যেটা তাকে মানসিক এবং শারীরিক স্বাস্থ্য মেনটেন করতে হেল্প করবে। আর আল্লাহ প্রদত্ত যদি তার খুবই তৈলাক্ত ত্বক হয়, তবে ত্বকের জন্য তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে যেগুলো অয়েল কন্ট্রোল করবে। প্রথম থেকেই যদি সে এগুলো ব্যবহার করা শেখে এবং দিনে এই যে 2 থেকে 3 বার মুখ ধোয়া এবং প্রয়োজন মতো ময়শ্চারাইজ করা, এটা অভ্যস্ত হয়, এগুলো প্রথমেই কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি এই বেসিক ছোট ছোট জিনিস দিয়ে। তো আমার কাছে যারা আসে, আমার প্রথম কাজ হচ্ছে কাউন্সেলিং করা,
কারণ আমি প্রিভেনশনে বিশ্বাস করি, আমি সারা জীবন প্রিভেনশন মেনে এসেছি। তো এটা আমি করি। আরেকটা হচ্ছে যে যখনই সমস্যাটা শুরু হয় তখনই এটা ট্রিটমেন্টটা শুরু করে, তাহলেই তো ওই কমপ্লিকেশনস গুলো হয় না, তখনই আমার অনেক এক্সপেন্সিভ ট্রিটমেন্টে যাওয়ারও দরকার হয় না। লেজার কিন্তু আসলে অত এক্সপেন্সিভ না, মানুষের অনেক ভয় ভীতি কাজ করে, কারণ বেসিক লেজার গুলো খুবই সাধ্যের মধ্যে। যখনই কমপ্লিকেটেড স্টেজে আসে, যাদের অনেক পুরনো স্কার, তাদের ক্ষেত্রে কিন্তু খরচটা বেড়ে যায়। তো যখন নতুন স্কার তার একটা দুটো সেশনে হয়ে যায়, যার বেশি বেশি কমপ্লিকেটেড, যে পারফেকশন যত বেশি চাবে তার সেশন বেশি লাগবে, এটা জাস্ট কমন সেন্সের ব্যাপার। তো আমরা যদি আগে থেকে প্রিভেনশনে যাই, আমাদের তো এই জিনিসগুলো লাগবেই না, তাই না? স্কিনও ভালো থাকবে, মানুষের কনফিডেন্স লেভেলও ভালো থাকবে, কারণ আমাকে কেমন দেখাচ্ছে এটার উপরেও কিন্তু আমার মন ভালো থাকা নির্ভর করে। সুতরাং আমরা প্রথম থেকে যদি এটাকে প্রতিরোধ করতে পারি, আমরা একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে সমাজে আমাদের অবস্থানটা তৈরি করতে পারবো। আমি এই কথাটাই বলবো। জি, ধন্যবাদ আপা। আসলে নিয়মিত খাদ্যাভ্যাস এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস, পাশাপাশি পর্যাপ্ত ঘুম এবং স্ট্রেস ফ্রি লাইফ, যেটা আপনি বলেছেন যে মানসিক দুশ্চিন্তা ব্রণকে অনেক সময় বাড়িয়ে দিতে পারে। তাই যদি স্ট্রেস ফ্রি লাইফ আমরা মেনটেন করতে পারি, তাহলে ব্রণ অনেক ক্ষেত্রেই প্রতিরোধ করা সম্ভব। তো আপনাদের দুজনকে আসলে ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। তবে আশা করি আপনাদের ওই আলোচনা থেকে আমাদের দর্শকরা অনেক উপকৃত হয়েছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ঝুমু আপাকে ধন্যবাদ, এবং দর্শক সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি আমাদের এই দুজন ডার্মাটোলজিস্টের কাছ থেকে আপনারা ব্রণ বিষয়ে অনেক কিছুই জানতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন। তাই ব্রণ নিয়ে আর দুশ্চিন্তা নয়, বরং খুব দ্রুত ব্রণের জন্য চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং নিয়মিত জীবনাচরণ বা লাইফস্টাইল পদ্ধতি মডিফিকেশনের মাধ্যমে আপনারা ব্রণ থেকে সুস্থ থাকতে পারবেন, আপনাদের ত্বককে সুস্থ রাখতে পারবেন এবং সুন্দর রাখতে পারবেন। পাশাপাশি আপনাদের সৌন্দর্য বিকশিত হোক আশা করি। ধন্যবাদ সবাইকে।